আমি কিন্তু সেই হাজী বিল্ডিং এর সেই ভয়ঙ্কর ঘটনাটি এখনই শুরু করতে যাচ্ছি। আপনারা কমেন্ট করতে থাকুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন। তার আগে আমাদের যে প্রথম যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায় আমি সরাসরি চলে যাচ্ছি। হাজী বিল্ডিং এর ঘটনা। গল্পটি পাঠিয়েছে সিয়াম। ঠিক যেভাবে লেখা আছে সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। ভূতের বাড়ি বা হন্টেড হাউসের সংখ্যা পৃথিবীতে নেহায়েত কম নয়। আমার ধারণা সভ্য পৃথিবী যেভাবে ভূত পেতের অস্তিত্বকে অস্বীকার করে চলে, সেখানে পৃথিবীর প্রায় সব দেশেই এত এত ভূতের বাড়ির অস্তিত্ব কিছুটা অবাক করার মতোই বটে। তবে বাস্তব কিছুটা ভিন্ন। হন্টেড হাউস বা ভূতের বাড়ি কখনো কখনো লোককথায় গড়ে ওঠে, কখনো বা বাস্তবেই কোনো না কোনো কিছুর অস্বাভাবিক থাকে। তবে তা কতখানি সত্য তাও কেন যেন শক্ত দলিল প্রমাণ দিয়ে দেখা যায় না। আজকে একটা ভূতের বাড়ির কথা বলবো। মজার ব্যাপার হলো ভূতের বাড়িটা স্থানীয়ভাবে বেশ নামকরা। আগে অনেকেই ভূতের বাড়ি বলে ডাকতে শুনতাম, তবে এখন বিল্ডিংটাকে হাজির বিল্ডিং নামেই বেশি শোনা যায়। বিল্ডিংটার মালিক এক হাজী সাহেব। তার আসল নাম কি জানি না, আসলে জানার চেষ্টাও করিনি। এটি কোনো অনুসন্ধানীমূলক পোস্ট নয়, এটি কেবল লোকমুখে যেসব কথা প্রচলিত আছে সেসব নিয়ে একটি জানানোমূলক বিষয়। তো আমাদের আজকের এই ভূতের বাড়ির অবস্থান ঢাকার ব্যস্ততম এবং ধুলাবালি এবং মার্কেটের দিক দিয়ে মোটামুটি শীর্ষস্থানে থাকা এলাকা মিরপুর 1 নম্বর। মিরপুর মাজার রুটের বুদ্ধিজীবী শহীদ মিনারের খানিকটা উত্তরে এই ভূতের বাড়ির অবস্থান। এই ভূতের বাড়ির ইতিহাস কিছুটা বোরিং টাইপের, কিন্তু যথেষ্ট ইন্টারেস্টিং। আমি ছোটবেলা থেকেই এই বাড়িটি একদম খালি দেখে আসছি। তখন অবশ্য বাড়ির চেহারা এখনকার মতো রঙিন ছিল না। খসে পড়া চুনের রঙে ভর্তি ছিল পুরোটা বিল্ডিং। কাজগুলো সেই শুরু থেকেই একইভাবে ভাঙা। জীবনে কাউকে এই বাড়ির 2 তলা বা 3 তলায় উঠতে দেখিনি। জনমানুষের ছায়াও নেই এই বাড়িটিতে। এত ব্যস্ততম রাস্তার ধারে এই বাড়ির বাউন্ডারির ভেতরটা যেন সেই কলিযুগ থেকেই খালি। তবে একেবারে খালি বলার উপায় নেই। বাড়ির নিচতলায় দোকান রয়েছে। আমি ছোট থাকতে আম্মু নাকি মাঝে মাঝে হাজির বিল্ডিং এর নিচ থেকে দুধ কিনে আনতো। তখন দুধ বিক্রি হতো। বছর 2-1 আগে দেখলাম থাই এর দোকান দিয়েছে, কিন্তু দোকানটা কোনো এক অজ্ঞাত কারণে বন্ধ হয়ে গেছে। অথচ ব্যবসা বেশ ভালোই যাচ্ছিল দেখা গেছে। তারপরও কেন দোকান বন্ধ হয়ে গেল এই প্রশ্নের উত্তর দেওয়ার যেন কেউ নেই। অদ্ভুত এই বাড়ির নিচে যতদিন দোকান ছিল ততদিনই বাড়িটিতে মানুষের আনাগোনা ছিল, কিন্তু বাকি সময়টা এই বাড়ি নীরব নিস্তব্ধ। এখন সারাদিনই এক অবস্থা। বছরের পর বছর ধরে এই বাড়িতে কেউ রাত কাটায় না। রাত কাটানোর অযোগ্য একটি বাড়ি এটি। লোকমুখে এমনটাই শোনা যায়। বাইরে অনেক বাতাস, স্বাভাবিকের চেয়ে অনেক ঠান্ডা। গ্রীষ্মের এই অত্যাধিক ঠান্ডা বাতাসের দুটো অর্থ হতে পারে। 1 ঝড় বৃষ্টি আসছে, অথবা 2 ঝড় বৃষ্টি হয়ে গেছে। আজকের ক্ষেত্রে বৃষ্টি হয়ে গেছে, তাই বাইরে অনেক ঠান্ডা বাতাস। ড্রয়িং রুমের পর্দাটা থেকেই কেঁপে উঠছে। আকাশে ছোট একটা চাঁদ, ফ্যাকাশে রঙের চাঁদটার পাশ কেটে যাচ্ছে অসংখ্য খণ্ড খণ্ড মেঘ। ঘরের 4 দেয়ালের মধ্যে বসে এসব দেখা যাচ্ছে না। এই দৃশ্য চোখে পড়ল যখন রাত 11:45 বাড়ির মেইন গেট লাগানোর জন্য বের হলাম। বাসার চারপাশে সব বিল্ডিং, এসবের মাঝেও প্রকৃতির অশুভ ও অপূর্ব এই দৃশ্য চোখে পড়া যেন ভাগ্যেরই ব্যাপার। গেটটা খোলা ছিল। আমাদের বাসা দক্ষিণমুখী, আর বাসার সামনে গলির রাস্তা, তাই খোলা জায়গা দিয়ে গেটে প্রচুর বাতাস আসে।
সেই বাতাসে গেট যেন আপনা আপনি নড়ে উঠেছিল। গেট লাগানোর ঠিক পূর্ব মুহূর্তে চোখে পড়ল আজকের যে গল্পের মূল বিষয়, হাজার বিল্ডিং। আগেই বলেছি, লোকমুখে শোনা যায় এই বাড়িতে কেউ রাতে থাকতে পারে না। স্পষ্ট কারণ কারো কাছে জানা না গেলেও সবাই এতটুকু জানে যে এই বাড়িতে রাতে থাকা সম্ভব নয়। তবে সম্ভব নয় বলে সবাই কিন্তু দমে যায়নি। নিতান্ত জোর করেই বেশ কয়েকবার মানুষ থাকতে চেয়েছিলেন এই বাড়িতে, কিন্তু তারা কেউই 2 রাত টিকতে পারেনি। প্রথম ঘটনা 1988 সালের, আমার জন্মের আগের ঘটনা, আম্মুর মুখে শোনা ঘটনা। তখন মিরপুরে প্রবল বন্যা, আমাদের বাসায়ও হাঁটু পানি, তার উপর ছিল সাপের অত্যাচার। তাই বাসা বাড়ি ছেড়েই দূরে যাওয়ার প্রস্তুতি চলছিল। বলা বাহুল্য, এত বছর আগে মিরপুরের মাজার রোডে তেমন কোনো দালান কোঠা ছিল না। তবে হাজারে বিল্ডিং তখন ঠিকই ছিল। 3 তলা বলে অনেকে এতে থাকতে চেয়েছিলেন, কিন্তু বরাবরের মতো বাধা দেন বাড়ির মালিক। কিন্তু বাধা না মেনেই এরকম জোর করে কিছু মানুষ বাড়ির 2 তলায় উঠেছিল। বন্যায় মানুষের জীবন যায়, আর সে আছে তার বাড়িতে থাকতে দিবে না, এই তালে তখন নিতান্ত মানবিকতার খাতিরেই হোক বা চাপাচাপিতেই হোক থাকতে দিতে রাজি হয় মালিক। কিন্তু সেবার কেউই থাকতে পারেননি। পরদিন জিনিসপত্র গুছিয়ে এলাকা ছাড়ে জোর করে থাকতে চাওয়া সেসব মানুষগুলো। কারণ স্পষ্টভাবে জানা না গেলেও এইটুকু জানা গেছে যে রাতে অদ্ভুত সব শব্দ হয় এবং একটি সুগন্ধ ছড়িয়ে পড়ে বাড়িময়। ভয় পেয়ে লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা সফল হয়নি। মাঝরাতে বিকট শব্দে ফেটে গিয়েছে বৈদ্যুতিক বাল্বের কাঁচ।